সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমরা বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের, ব্যবস্থাপনা বিভাগের এবং মার্কেটিং বা ফিন্যান্স বিভাগে যারা আছে তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে। অনেকের এই অধ্যায়টা আছে, সেটা হলো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, যেটাকে আমরা বলে থাকি। অধ্যায়টার নাম হলো যে মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, পণ্যদ্রব্য ব্যবসা এবং হিসাবরক্ষণ পদ্ধতি। তো আমরা পণ্যদ্রব্য ব্যবসা এবং হিসাবরক্ষণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আসলে আমরা জানি যে ব্যবসা বাণিজ্য করতে হলে এখন পণ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য করতে হয়। এজন্য আমরা মার্চেন্ডাইজ শব্দের অর্থ এখানে আমরা দেখিয়েছি ব্যবসায়িক পণ্য, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো পণ্য ক্রয় করা হয় তাহলে সেটাই হলো মার্চেন্ডাইজ বলা হয় সেটাকে, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করবে। এখানে কোনো উৎপাদন না, শুধু বিক্রয় করবে, ক্রয় করে অর্থাৎ পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে। কেমন? এরপরে আমরা যেটা করব সেটা হলো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বা ব্যবসায়িক পণ্য মজুদ। এটা হলো যে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলা ক্রয় করে মজুত করা, আবার বিক্রি করার জন্য অর্থাৎ পুনঃবিক্রয়ের জন্য পণ্যটাকে মজুত করাকে বলা হয় মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। এবং এই মার্চেন্ডাইজিং ইনভেন্টরিটাকে এই ব্যবসায়িক পণ্য মজুতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, যেটাকে আমরা কালান্তিক মজুদ ব্যবস্থা বলি। আরেকটা হলো পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যেটাকে আমরা অবিরত মজুদ ব্যবস্থা বলি। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম হলো যে আমি সারা বছর ব্যাপী বিক্রি করব, বা অ্যাকাউন্টিং পিরিয়ডে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি বিক্রি করতে থাকবো এবং এরপরে আমি একবারে হিসাব করব। আর পারফেকচুয়াল যেটা অবিরত মজুদ, এটা হলো আমি প্রতিনিয়তই যখনই পণ্য বিক্রি করব তখনই আমি পণ্যের হিসাব করব। যদি কোনো পণ্য হারায় যায় তখন আমি পণ্যের হিসাব করব, যদি কোনো পণ্য নষ্ট হয়ে যায় তখন আমি পণ্যের হিসাব করব। অর্থাৎ আমি প্রতিনিয়তই পণ্যটার হিসাব করে যাব। তাতে হলো কি যে আমার পণ্যের প্রতি মুহূর্তে পণ্যটার আপডেট অবস্থান জানা যায়, যে কী পরিমাণ পণ্য বিক্রি হলো, বা যে পরিমাণ পণ্য বিক্রি হলো ওই পরিমাণ পণ্যের খরচ কত, আয় কত, ব্যয় কত, এই জিনিসগুলা। তো এই দুটো মেথডে আমরা অঙ্কগুলো করে থাকব। আমরা যখনই অধ্যায়টা করব তখন আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব এবং কিছু এন্ট্রি আছে, সেই এন্ট্রিগুলো নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করব। একটা হলো এখানে লেখা আছে FOB শিপিং পয়েন্ট, যেটাকে আমরা বলি ফ্রি অন বোর্ড। যখন আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে যাব তখন আমাদের এই অধ্যায় করতে গেলে আমাদের এই এন্ট্রিগুলো আসবে। FOB শিপিং পয়েন্ট মানে হলো যখন পণ্যটা, শিপিং বলতে এখানে জাহাজ বোঝানো হয়েছে, অর্থাৎ FOB শিপিং পয়েন্ট হলো যখন ক্রেতা পণ্যের খরচ যদি ক্রেতা বহন করে। এখানে বলা আছে ক্রেতা পণ্যের যাতায়াত খরচ বহন করবে। অর্থাৎ আমি যদি চায়না থেকে পণ্য ক্রয় করে থাকি তাহলে চায়না পোর্ট পর্যন্ত জাহাজে তুলে দিবে, কিন্তু তারপরে সকল খরচ ক্রেতার। FOB ডেস্টিনেশন যেটা, সেটা হলো যে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, অর্থাৎ বিক্রেতা ক্রেতার গুদাম পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে। অর্থাৎ যখন পণ্য আমরা দেখি অনেক সময় সিগারেট বা ওষুধ কোম্পানি তারা দোকানে দোকানে এসে পণ্য দিয়ে যায়। অর্থাৎ যদি বিক্রেতা যদি তার নিজ খরচে একবারে ক্রেতার ব্যবসা পর্যন্ত পণ্যটা পৌঁছে দিয়ে যায় বিক্রেতার খরচে, তাহলে সেটাকে বলা হয় FOB ডেস্টিনেশন। আরেকটা এন্ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কস্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, CIF যেটাকে বলে। অর্থাৎ অনেক সময় পণ্যর উপরে বিমার প্রয়োজন হয়, বা যদি কোনো পণ্যের উপরে বিমা করা থাকে এবং তাহলে সেটা হলো বিক্রেতা পণ্যের বিমা ও সকল প্রকার পরিবহন ব্যয় বহন করবে। এটা হলো বিক্রেতা বহন করবে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের এই অধ্যায় যখন আমরা করব আরও আমরা দুই একটা এন্ট্রি এখানে দেখব, সেটা হলো যে গুরুত্বপূর্ণ। একটা হলো পারচেজ রিটার্ন। তো আমি যদি পণ্য ক্রয় করি, তাহলে আমি যদি পণ্যটা ফেরত দিয়ে দিই তাহলে সেটা হলো পারচেজ রিটার্ন বলে। আমরা অনেক সময় বলি অ্যালাউন্স জিনিসটা কি? কেমন? অ্যালাউন্স হলো ভাতা। অর্থাৎ আমি যদি পণ্যটা ক্রয় করে ফেরত দিয়ে দিই তাহলে সেটা হলো পারচেজ রিটার্ন। আর অ্যালাউন্স বিষয়টা হলো যে পণ্যের যে চালান হয়, ওই চালান থেকে যদি পণ্যটা যদি কোনো চালান থেকে যদি কোনো ছাড় পাওয়া যায় চালানি মূল্যের উপর, তাহলে সেটা হলো অ্যালাউন্স। আবার বিক্রয়, আমি পণ্য বিক্রি করলে যদি আমার কাছে কোনো পণ্য ফেরত হয় তাহলে সেটা হবে সেলস রিটার্ন। এবং
যদি আমি পণ্য বিক্রি করলে আমি যদি চালানি মূল্যের উপর কাউকে কোনো ধরনের সুযোগ দিই বা অ্যালাউন্স দিই বা কোনো ভাতার ব্যবস্থা করি বা কোনো ছাড় দিই, তাহলে সেটা হবে অ্যালাউন্স বলা। তো রিটার্ন হলো পণ্যটা, আর অ্যালাউন্স হলো এটা চালানি মূল্যের উপর একটা পার্সেন্টেজ তাকে ছাড় দেওয়া, এটা হলো। তো আমরা এই বিষয়টা আমরা যেটা দেখলাম সেটা হলো যে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করা এবং পণ্যটা ক্রয় করা সেটা হলো মার্চেন্ডাইজ বলা হয়, এবং বিক্রির উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করে মজুত করা সেটা হলো যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটাকে আমরা বলে থাকি। তো আমরা যখনই অধ্যায়টা করব আমরা সেখানে দেখব যে আসলে কোন বিষয়গুলো আমরা এখানে করে থাকব। আমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আসলে আমি এখানে করবোটা কি। তো এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করব। সেটা হলো যে আমরা যখন অঙ্কগুলো করব তখন সেখানে আমরা 1 নম্বরে আমরা সেখানে আমরা জার্নাল করব, জার্নাল এন্ট্রিজ। 2 নম্বরে আমরা বিভিন্ন পণ্য মজুদের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বিভিন্নভাবে ওয়েটেড অ্যাভারেজ মেথড বলে থাকি। কেমন এরকম আমরা অনেকগুলা মেথড এখানে আমরা করব। তো আমরা আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমাদের এখানে জার্নালটা। তো যখনই আমরা জার্নালটা করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে জার্নালের আমরা কোন বিষয়গুলো এখানে গুরুত্ব দিব, আর এই জার্নাল কীভাবে আমরা জার্নালটা করব। আমরা যখনই জার্নালটা করব আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি যখন দুটো পদ্ধতিতে আমি জার্নালটা করতে পারি। একটা পদ্ধতি হলো যেমন আমি বলতে পারি যে পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম, কেমন পারফেকচুয়াল ইনভেন্টরি, আরেকটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি। দুটো পদ্ধতিতে আমি ক্রয়ের জার্নালও করতে পারি, আমি বিক্রয়ের জার্নালও করতে পারি। তো আমরা এখানে পার্সেস জার্নালগুলো দেখাবো। যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কিভাবে আমরা এটা হিসাবভুক্ত করব সেটা আমরা এখানে আলোচনা করব। 1 নম্বরে আমরা দেখব যদি পণ্যটা আমি যদি বাকিতে ক্রয় করি বা বাকিতেই ধরে নিলাম যদি আমি ক্রয় করি, তাহলে আমরা কি হবে তাহলে আমরা এখানে লিখব যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল। 2 নম্বরে যদি আমার কোনো খরচ থাকে আমার ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে কি হবে। তাহলে আমি লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। কেমন এরপর আমি করব এটা হলো আমি যখন পণ্যটা ক্রয় করব, আর এটা হলো যখন আমি কোনো খরচ বহন করব, যেটাকে ফ্রেট ইন বলা হয় বা শিপিং পয়েন্ট বলা হয়। এরপরে আমি কি করব, আমি পণ্যটা ফেরত দিয়ে দিব। কেমন যদি পার্সেস পণ্য আমি ফেরত দিয়ে দেই, অর্থাৎ তাহলে হবে যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন আমি পণ্যটা ক্রয় করব ওই ক্রয়টাকেই মার্চেন্ডাইজ ধরা হবে। কেমন আর পারফেকচুয়াল পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমি যদি পার্চেস করি তাহলে সেটাকে আমি পার্চেসেই ধরব। এবার আমি দেখাবো যে যদি আমি একটা পণ্য ক্রয় করলাম, পণ্যটার বহন খরচ বহন করলাম যাতায়াত, এবং আমি পণ্যটা ফেরত দিয়ে দিলাম। এরপর আর কি হতে পারে এখানে জার্নাল, আর একটা জার্নাল হতে পারে, সেটা হলো এই পণ্যটার যদি আমি বাকিতে যদি আমি ক্রয় করি তাহলে তার টাকা আমি পরিশোধ করতে পারি। ঠিক আছে, আমি পরিশোধ করে দিলাম। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে। 5 নম্বরে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো যে আমি এই পণ্যটা 2 ভাবে পরিশোধ করতে পারি। অর্থাৎ আমি যদি পণ্যটা যেদিন কিনলাম তারপরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি পণ্যের টাকাটা আমি পরিশোধ করে ফেললাম, তাহলে সেটা একটা।
যদি আমি এই পণ্যটা কোনো বার্তার মাধ্যমে হয় তাহলে কি হবে সেটা আমি দেখাই দিচ্ছি। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কেমন? এই অর্থাৎ আমি যদি পণ্য ক্রয় করি তাহলে এই জার্নালগুলো এখানে হবে, আর তেমন কিছু এখানে হবে না। এবার আমরা আলোচনা করব যদি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি হয় তাহলে কি হবে। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি হলে হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কেমন? যদি আমি বাকিতে ক্রয় করি। এরপরে যদি আমি কোনো পণ্য বহন খরচ হয় তাহলে আমি এখানে লিখব ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর আমি এখানে লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। অর্থাৎ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে সেটাকে পারচেজে ধরা হয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরা হয়। এবার আমি দেখলাম যে এখানে আমার যদি পণ্য যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে ফেলি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? অর্থাৎ আমি পণ্য ক্রয় করলে আমাকে কীভাবে আমি কী করতে পারি, আমি পণ্য ক্রয় করতে পারি, সেটা নগদে হতে পারে, বাকিতে হতে পারে। যদি আমি পণ্যটা ক্রয় করি তাহলে আমাকে দেখতে হবে যে সেটা এই পণ্যটার পিছনে আমার কোনো ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন কস্ট আছে কি না সেটা। যদি এই পণ্যটা হয় যে আমার পণ্য নষ্ট, আমি এটা ফেরত দিয়ে দিব, তাহলে সেটা আমি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মানে আমার পারচেজ রিটার্ন ক্রেডিট। অর্থাৎ আমি এরপর আমি নগদ টাকা আমি দিয়ে দিলাম আমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে, সেটা আমি অঙ্কেতে গেলে দেখিয়ে দিব। এবার আমি দেখলাম অর্থাৎ যদি আমি কোনো বার্তার সুবিধা পাই 210 নিট 30 তাহলে সেটা এভাবে আমি দেখিয়ে দিতে পারি। কেমন? আবার পিরিয়ডিক্যাল ইনভেন্টরিও সেম, শুধু একটা পার্থক্য, সেটা হলো এখানে হবে পারচেজ, এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর তেমন এখানে খুব একটা জটিলতা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা তুলে নিবা। ঠিক আছে? তো এবার আমরা দেখব যে যদি সেলসে হয়, সাপোজ আমরা ধরে নিলাম এটা পারচেজের ক্ষেত্রে আমরা করলাম, পারচেজের ক্ষেত্রে। কেমন? তো সেলসের ক্ষেত্রে আবার আমরা করতে পারি, কিভাবে করব আমি সেটাই দেখাচ্ছি। যদি আমরা সেলসের ক্ষেত্রে হয় তাহলে আমরা যেটা করব সেম সেলসের ক্ষেত্রে, বা যদি হয় ধরো আমি একজন বিক্রেতা, এতক্ষণ আমি যেটা হিসাব করলাম সেটা হলো আমি একজন ক্রেতা। এবার আমি দেখব যদি আমি একজন বিক্রেতা হই তাহলে আমি কিভাবে জার্নালাইজ করব বা আমি কিভাবে হিসাবভুক্ত করব সেটাই আমি এখন দেখাবো। সাপোজ আমি যদি পণ্যটা যদি আমি বাকিতে যদি আমি বিক্রি করি তাহলে আমি সেটা দেখাবো, যেটা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কেমন? ধরে নিলাম পণ্যটা আমি 1000 টাকা বিক্রি করলাম। ঠিক আছে? এটা টাকা দিয়ে দেখাতে হবে, নাহলে বুঝতে হবে। যখনই আমি পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্যটা আমি বিক্রি করব তখনই ওই পণ্যটা কি পরিমাণ আমার খরচ হলো সেটা আমাকে দেখিয়ে দিতে হবে, কারণ পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলো পণ্যটার প্রতি মুহূর্তে পণ্যটার হিসাব আমাকে দেখিয়ে দিতে হবে। এই জন্য এখানে একটা এন্ট্রি আসবে, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 800, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 800। অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি যে পণ্যটা বিক্রি করলাম সেই পণ্যটা হলো 1000 টাকা। তো পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলছে তুমি যদি কোনো পণ্য বিক্রি করো তাহলে ওই পণ্যের পিছনে ক্রয় মূল্য কত সেটা তোমাকে প্রতিনিয়তই হিসাব রাখতে হবে। তো এখানে আমি দেখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে আমার মজুদ পণ্য চলে গেল, এই জন্য সেটা 800, এবং আমার যদি আমার বিক্রি বাড়ে তাহলে সাথে সাথে আমার ব্যয়ও বাড়বে, অর্থাৎ আয় বাড়লে সাথে সাথে পিছনে আমার ব্যয়ও বাড়তে থাকবে, যেই জন্য আমার কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হলো। কেমন? এবার আমি যেটা করব, যদি আমার এই পণ্যটা যদি কোনো বহন খরচ থাকে ট্রান্সপোর্টেশন তাহলে সেটা হবে আমি দেখব, এটাকে লিখবো আমি ফ্রেট আউট।
পেইড আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট, কেমন, ক্যাশ ক্রেডিট। এবার আমরা যেটা করব সেটা হলো যে এই পণ্যটা যদি ফেরত আমি দিয়ে দিই তাহলে কি হবে সেটা, তাহলে আমি দিব যে সেটা হলো আমার খরচ হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ধরে নিলাম এটা 100 টাকা, ঠিক আছে। তো অর্থাৎ যখন আমি কোনো পণ্য ফেরত দিয়ে দিব তাহলে সেই পণ্যটার পাশাপাশি আমাকে রিটার্ন দিলেও সেটা আমি দেখিয়ে দিতে হবে। ধরো আমি ধরে নিলাম আমি 200 টাকার পরিমাণ পণ্য আমি ফেরত চলে আসলো, তখন আমাকে খেয়াল রাখতে হবে আমার কাছে যদি আবার পণ্যটা ফেরত চলে আসে তাহলে আবার আমাকে ওই কস্ট অফ গুডস সোল্ডের হিসাব করতে হবে, কারণ আমি যে পণ্যটা বিক্রি করছিলাম সেই পণ্যটার সাথে আমার প্রফিট আছে, কিন্তু যখন পণ্যটা আবার আমার কাছে ফেরত চলে আসছে এখান থেকেই আসবে, এখান থেকে না, এটা আমার কাছে এটা, তাহলে এইখান থেকে হিসাবটা আসবে। তখন আবার আমার মজুদের পণ্য যেমন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, ধরে নিলাম সেটা 120 টাকা। অর্থাৎ আমি যে পণ্যটা আমার কাছে ফেরত আসছে 200 টাকা, ওই পণ্যটার ধরে নিলাম আমি সেটা 120 টাকা, সেটা আমার খরচ ছিল। তো আমি অর্থাৎ যখন এই জার্নালটা এবং এই জার্নালটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি যখন আমার পণ্য আমার কাছে আবার চলে আসবে রিটার্ন, তাহলে আমার পণ্যটা আবার স্টকে চলে যাবে, মজুদে চলে যাবে। এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হলো। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হওয়ার কারণ হলো যে অর্থাৎ আমার পণ্য আমার পণ্য যদি আমার কাছে চলে আসে তাহলে আমার আয় কমে গেল, আয় কমার সাথে সাথে আমার ব্যয়টাও কমে গেল, যেহেতু আমার ব্যয়টা কমে যাবে সেটা এটাকে আমার ক্রেডিট লিখতে হবে, কেমন, ঠিক আছে। এবার আমি দেখাবো যে আরেকটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, সেটা হলো যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে 210 নিট 30 বা এরকম যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাওয়া যায় তাহলে সেটা কীভাবে আমরা জার্নাল করব। তাহলে আমরা যেটা করব সেটা হলো যে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কেমন, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ এখানে আমার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি টাকা পরিশোধ পেয়ে যাই তাহলে এই জার্নালটা হবে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম আমি এই টাকাটাই এখন পেয়ে গেলাম, সেটাকে আমি কীভাবে হিসাব করব, তাহলে আমাকে এখানে দেখাতে হবে আমার 1000 টাকা ছিল পণ্য বিক্রয় মূল্য, সেখান থেকে আমার 200 টাকা ফেরত চলে আসছে, তাহলে আমার পণ্য হলো 800 টাকা। ওই 800 টাকার আমি যদি সাপোজ আমি যদি 2% যদি ডিসকাউন্ট পাই তাহলে 800 টাকার 2% হলো যে এটা হলো 116 টাকা আমি বলতে পারি, সেটা হলো তাহলে আমার এখানে আমার 800 টাকা, তাহলে এটা হলো 16 টাকা, আর এটা হলো 784 টাকা। তাহলে আমি এইভাবে হিসাবভুক্ত করতে পারি, কেমন, এটা আশা করি ক্লিয়ার। এবার আমি যদি এটাকে পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম করি তাহলে আমি সেটা কিভাবে হিসাবভুক্ত করব। তাহলে আমি এখানে লিখব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সাপোজ আমি এখানে 1000ই লিখলাম, আমি এখানে লিখব সেলস ক্রেডিট 1000। এই তো আমার এই জার্নালটা হবে না, এই জার্নালটা আমার হবে না, কারণ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমার পণ্যের প্রতিনিয়ত পণ্যের হিসাব রাখার প্রয়োজন নেই। এবার আমি যেটা করব সেটা হলো এখানে সেম এভাবেই হবে, ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, ধরে নিলাম সেটা 100। এবার আমি যেটা হিসাব করব সেটা হলো যে সেলস রিটার্ন ডেবিট 200 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 200, ঠিক আছে। এখানেও এই জার্নালটা হবে না, কারণ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে প্রতিনিয়ত পণ্যের হিসাব রাখার প্রয়োজন নেই, সেই জন্য আমাকে প্রতিনিয়ত এভাবে মার্চেন্ডাইজ কস্ট অফ গুডস সোল্ড দেওয়ার প্রয়োজন নেই। এবার 4 নম্বরে আমি যেটা করব সেটা হলো এটা সেম যেভাবে সেভাবে থাকবে, ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা দিব 784, 16 টাকা 800 টাকা।
তো আমরা এখানে যেটা দেখলাম যে পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে শুধু দুটো জায়গায় পার্থক্য মেইনলি, সেটা হলো যে সেলসের ক্ষেত্রে যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্রতিনিয়তই পণ্যের হিসাব রাখা হয়, কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি একটা নির্দিষ্ট সময় পরে হিসাব রাখা হয়। এই জন্য পণ্যটার বিক্রির সাথে সাথে এটার খরচের হিসাবটাও আমরা অন্তর্ভুক্ত করি। আবার যখন পণ্য আমার কাছে বিক্রেতার কাছে ফেরত আসে তখন আমি এটার হিসাব করি, কেমন। কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি এটা হিসাব রাখার প্রয়োজন নেই। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, ওই অঙ্কের মাধ্যমে সমাধান করব কীভাবে আমরা এন্ট্রিটা করব। এবার আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। এবার আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। আমরা জানি যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্কটাই পরীক্ষা বেশি আসবে এবং ওইটাই অনেকটা ইম্পর্ট্যান্ট। তো আমরা ওই মেথডে একটি ম্যাথ করার চেষ্টা করব। ম্যাথটি হলো যে information নোমান কোম্পানি মে 5, সেখানে বলা আছে পারচেজ from Mahabuba company for টাকা 17,000 terms to 10 need 30 FOB শিপিং পয়েন্ট। অর্থাৎ এটা হলো পারচেজের ক্ষেত্রে এটা হবে, অর্থাৎ যদি পণ্য যদি ক্রয় করা হয় তাহলে ক্রয়ের সাথে এই শিপিং পয়েন্টটা উল্লেখ থাকবে। এবং আরেকটা জিনিস হলো, যদি পণ্যটা আজকে যে মে মাসের 15 তারিখ, যদি মে মাসের 5 তারিখ, মে মাসের 15 তারিখের মধ্যে যদি টাকাটা পরিশোধ করা হয় তাহলে 2% ছাড় পাবে এবং 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এই জন্য এটা বলা আছে 210 নিট 30। FOB শিপিং পয়েন্ট যদি কখনো পার্সেজের সাথে রিলেটেড থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা ক্রেতা খরচ বহন করবে। তো আমরা এখন অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। আমরা যেটা করব সেটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 17,000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 17,000। কেমন, এটা আমরা জানি বাকিতে, কারণ এখানে 210 নিট 30-র কথা বলা আছে। এবার আমরা পরবর্তী জার্নালটা করার চেষ্টা করব। সেখানে বলা আছে যে এটা মে মাসের 6 তারিখ, freight cost of টাকা on merchandise purchase from মাহবুবা কোম্পানি। কেমন, অর্থাৎ পণ্যটা এই যে ক্রয় করা হয়েছে মাহবুবা কোম্পানির কাছ থেকে, তাহলে এই নোমান কোম্পানি এই শিপিং খরচটা বহন করবে। তখন আমরা সেখানে লিখব যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, সেটা আমরা লিখব ক্যাশ ক্রেডিট, সেটা হলো 190 টাকা। কেমন, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ যদি পণ্য ক্রয়ের সাথে
শিপিং পয়েন্ট কথাটা উল্লেখ থাকে, তাইলে আমরা সেটা বুঝে নিব যে এই নোমান কোম্পানি হলো ক্রেতা, সে এই ফ্রেট কস্টটা বহন করবে। কেমন? শিপিং পয়েন্ট পার্সেসের সাথে থাকলে ক্রেতা বহন করবে, এবং এটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক, সেই জন্য আমরা লিখলাম এখানে পারফেকচুয়াল ইনভেন্টরি মেথড, যে জন্য এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। কিছুক্ষণ আগে আমরা এটা অলরেডি করেছিলাম। এবার আমরা মে 7 তারিখের জার্নালটা করব। পারচেজ ইকুইপমেন্ট অন কস্ট অন অ্যাকাউন্ট টাকা 1,26,000। অর্থাৎ যদি আমরা জানি যে পার্সেল যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে সেটা নর্মালি এসেটি হবে, কিন্তু যদি পণ্য ক্রয় করা হয় তাহলে সেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 1,26,000। কেমন? এবার আমরা এখানে করব যে 15 নম্বর অঙ্কটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু মাহবুবা কোম্পানি ইন ফুল। অর্থাৎ আমি নোমান কোম্পানি পার্চেজার, মাহবুবা কোম্পানির কাছ থেকে পণ্য পারচেস করে ক্রয় করা হয়েছে। ওই পণ্যটা সে বলে দিছে যদি 2/10, অর্থাৎ আমি আজকে মে মাসের 5 তারিখ, যদি আমি মে মাসের 15 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারি তাহলে আমি 2% ছাড় পাবো। তাইলে নোমান কোম্পানি ওই টাকাটা 15 তারিখের মধ্যে পরিশোধ করা হয়েছে, লেখা আছে পেইড ইন দ্য অ্যামাউন্ট ডিউ মাহবুবা কোম্পানি ইন ফুল। অর্থাৎ যদি এই 2/10 শর্ত যদি পূরণ হয় তাহলে সে 2% ছাড় পাবে। কেমন? তাহলে 2% ছাড় সে পেয়ে যাচ্ছে। যদি এই 15 তারিখ পরে বা 16 তারিখ বা 17 তারিখ থেকেই হতো তাহলে সেটা সে পুরো টাকাটা পরিশোধ করতে হতো। তাহলে আমরা জানি পেইড করলে আমার যেহেতু নোমান কোম্পানির কাছে সেটা অ্যাকাউন্টস পেবল, তাহলে অ্যাকাউন্টস পেবল কমে যাবে, অ্যাকাউন্টস পেবল হবে ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলতে এখানে পার্চেস ডিসকাউন্টকে বোঝানো হয়েছে। তাহলে সেটা হলো, তাহলে 17,000, ক্যাশ হবে 16,600, আর এটা হবে 16,660, 340। অর্থাৎ আমরা যেটা দেখলাম এখানে একটা জার্নাল নেই, একটা হলো পণ্য ক্রয় করা হবে বাকিতে, এবং পণ্যের যে বহন খরচ সেটা এখানে দেওয়া আছে। সেটা যদি কোনো সম্পত্তি ক্রয় করে সেটা, অর্থাৎ যদি সে নির্দিষ্ট মেয়াদের মধ্যে শর্ত পূরণে যদি সে পণ্যটা বিক্রি করে, পণ্যের টাকা পরিশোধ করে, তাহলে হবে এই জার্নাল। আরেকটা জার্নাল যদি কোনো পণ্য ফেরত দেওয়া হয় তাহলে এখানে ওই জার্নালটা নিয়ে আমরা পরবর্তীতে ওই জার্নালটা করব। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। তো তোমরা আশা করি আমার সাথেই থাকবা। এটা আমার পার্ট 1। আশা করি আরও 2টো পার্ট আছে, তোমরা ওই পার্টগুলো দেখার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবা। খুদা হাফেজ।